স্যাভলন নিবেদিত বিজয় বাহক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু হয়ে গেল স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মম আছে আপনাদের সাথে। আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনের পর্দায় এবং সেই সাথে আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এ। প্রত্যেক ঠিক রাত 12টায় আমরা হাজির হয়ে যাই এবং আমাদের সাথে দুজন আমন্ত্রিত অতিথি থাকেন। একজন এই করোনাকালীন সময়ে সম্মুখ সারির যোদ্ধা এবং আরেকজনের কাছ থেকে তার করোনা জয়ের আমরা গল্পগুলো শুনব। আজকেও তার ব্যতিক্রম হবে না, কিন্তু গেস্টদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা আজকে যে বিষয়ে কথা বলছি, করোনায় ভুয়া স্বাস্থ্য পরামর্শ এড়িয়ে চলব কি করে, এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। RS লিখে আপনার কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 222010 এই নম্বরে। তাছাড়া স্বাধীন এবং দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজে আমরা লাইভে আছি। লাইভের কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত। আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খন্দকার, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব। রয়েছেন শাহরিয়ার আরিফ, অনুসন্ধানী সাংবাদিক, চ্যানেল 24। চলুন তাদের কাছে চলে যাওয়া যাক। স্যার, আপনার কাছে প্রথমে যে কোয়েশ্চেনটা করতে চাই আমি, সেটা হচ্ছে 8ই মার্চ আমাদের দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত অনেককে আমরা দেখছি উদাসীন হয়ে গেছে, টেস্টের সংখ্যা আসলে কমে আসছে। বর্তমান পরিস্থিতিটা কেমন বুঝতে পারছেন আপনারা, সেই বিষয়ে যদি একটু বলতেন। জি, আপনি ঠিকই বলেছেন। 8ই মার্চ অনেক দিন হয়ে গেল। তারপর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হলো, বিভিন্ন বিভাগের মধ্যে অনেকটা সচেতনতা এবং সমন্বয়হীনতার অভাব আছে। কোভিড আক্রান্তের সংখ্যা, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে 2,75,000, বাট IDCR এ বলা হচ্ছে 2,05,000। এখানে একটা বিশাল ব্যবধান। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। ঠিক একইভাবে সবকিছু ম্যানেজমেন্টের কথা বলেন, টেস্টের সংখ্যা যদি বলেন, অথবা লকডাউনের কথা যদি বলেন, সবকিছুতেই মোটামুটি একটা সমন্বয়হীনতার অভাব ছিল। তারপরেও আমি বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনারা সারা পৃথিবীর বহির্বিশ্বের সাথে চিন্তা করেন, এই কোভিড আক্রান্তের সংখ্যা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং কি যে সিভিয়ারিটির কথা, কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা এবং কি তার যে কোভিড এর কারণে যে মৃত্যুর হার অথবা অন্যান্য যে আনুষঙ্গিক যে কমপ্লিকেশন গুলা হয়, ওগুলা সব সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ অনেকটাই ভালো আছে। এখন কোভিড হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে এবং কি মানুষ এখন মানে বাসাতেই বসে, যেগুলা মানে মৃদু সংক্রমণ, আমরা ওইটাকে বলি যে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ওই মৃদু সংক্রমণের রোগীরা বাসায় বসেই ভালোভাবে অবা টেলিফোনে ডাক্তারদের সাথে টেলিমেডিসিনের সাহায্যে সেই চিকিৎসাটা নিচ্ছেন। আর এট দ্য সেম টাইম যাদের সংক্রমণ একটু বেশি, ওনারা হয়তো বা হসপিটাল গুলোতে আসতেছে। এই জন্য এখন হসপিটাল গুলোতে ওভারঅল যদি বলেন যে রোগীর সংখ্যাটা কিছুটা কমে এসেছে। আর আপনি টেস্টের কথা যদি বলেন, হ্যাঁ, টেস্টের প্রথম দিক থেকে টেস্টের সংখ্যাটা খুবই, টেস্ট করা মানে হয়েছিল একটা বিশাল ব্যাপার আর কি। মানুষ টেস্ট করবে এটা নিয়ে একটা বিশাল ইয়ে ছিল, কোথায় যাবে, কিভাবে করবে, একটা মানে আতঙ্ক ছিল। তো টেস্ট আমরা প্রথম দিক থেকে কিন্তু যে পরিমাণ টেস্ট করা উচিত ছিল এটা আমরা করতে পারি নাই। এই জন্য আমাদের যে প্রিডিকশনটা, যে আমরা পিকে উঠেছি কিনা, পিক থেকে কখন এটা নামবে, এগুলো নিয়ে আসলে কমেন্টস করাটা খুব কঠিন হয়ে গেছে আর কি আমাদের জন্য। আর এখন তো টেস্ট সংখ্যা আরো কমে চলে আসছে। ওভারঅল আর কি আমি বলবো যে কোভিড এর কারণে আমাদের যে প্রিপারেশন ছিল, ওই প্রিপারেশনটা আপনি তো মার্ক ছিল না আর কি, সবকিছু মিলিয়ে। রাইট স্যার, আপনার কাছে আবার ফেরত আসবে। আমি এবার একটু আরিফ ভাইয়ের কাছে চলে যেতে চাই। আরিফ ভাই, আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাই, প্রথম যখন জানলেন যে করোনায় আক্রান্ত হয়েছেন, সেই সময় আসলে কোথায় ছিলেন এবং ওই মুহূর্তে কি মনে হচ্ছিল? বেসিক্যালি আমি যখন অফিস করছিলাম, অর্থাৎ 11 মে, আমি তখন অফিসে, তখনই আমার সকালবেলা ভালো ছিলাম, বাট অফিসে যাওয়ার কিছুক্ষণ পর থেকে আমার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। তখন মেপে দেখলাম যে আমার শরীর গরম এবং জ্বর। তখন আমি আমাদের অফিসের যে নির্দিষ্ট চিকিৎসক আছেন তার কাছেই যাই। যাওয়ার পর তিনি দেখে আমাকে তখন শনাক্ত করেন যে আমার গায়ে জ্বর এবং কাশিটাও আস্তে, মানে হালকা, মানে 1-2টা কাশি দিচ্ছি, কাশি একটু একটু বাড়ছে। তারপর তিনি আমাকে ওষুধ দিয়ে বললেন যে বাসায় গিয়ে থাকার, মানে আলাদা থাকার জন্য। তখন আমি আমার অফিসকে জানানোর পর অফিস বললো যে হ্যাঁ, তুমি দ্রুত আপনি বাসায় চলে যান, গিয়ে আলাদা থাকেন। তো আমি বাসায় চলে গেলাম। যাওয়ার অর্থাৎ সেটা ছিল 11 মে, এবং তার 2 দিন পর 13 তারিখ কিন্তু আমার জ্বর শেষ, কাশি তখনও ছিল। তো ইন দ্য মিন টাইম আমি ভাবছিলাম যে আসলে
কোভিড টেস্ট করাবো কি করাবো না, এমন একটি মানে দোদুল্যমান অবস্থা ছিলাম। পরবর্তীতে দেখলাম যে আমাদের যারা সাংবাদিকতা করি আমরা, আমাদের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা বিশেষ ব্যবস্থা ছিল আমাদের টেস্টের জন্য। আমি তখন চিন্তা করলাম যে যেহেতু আমাদের সুযোগ আছে, আমি সেই টেস্টের সুযোগটা নেই। তখন আমি সেখানে টেস্টের স্যাম্পল দিয়ে আসি 14 তারিখ, অর্থাৎ 14 মে। আর ততদিনে আসলে আমার কিন্তু কাশিটাও প্রায় অনেকটুকুই নিয়ন্ত্রণে, এবং 16-17 তারিখের দিকে আমার কাশি প্রায় শেষ দিকে। তো তারপরও আমি তখন আসলে একটু টেনশনে ছিলাম যে টেস্টের রিপোর্টটা কেন আসছে না। তো সেই রিপোর্ট আমি 18 কিংবা 19 তারিখ SMS এর মাধ্যমে পাই, এবং তখন জানতে পারি যে আসলে আমি কোভিড পজিটিভ। তো মজার বিষয় হচ্ছে যে যখনই আমি কোভিড পজিটিভ জানার পর কিন্তু আমার শরীরে মানে কাশির যে মোটামুটি তার আগে ছিল না বা একদম কম ছিল, জানার পর তাৎক্ষণিকভাবে আমার কাশি বেড়ে গেল। তখন মনে হচ্ছিল যে আমি শূন্যে ভাসছি। আমাকে যদি ওই মুহূর্তে ওয়েট নেওয়া হয়তো বা 1 কেজি হবে কিনা আমি সন্দেহান, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি বাতাসে ভাসতেছি। আরিফ ভাই, একটু জিজ্ঞেস করতে চাই, এটা কি মানসিক চাপের জন্য হচ্ছিল? মানে যখন আপনি বুঝতে পারলেন বা নিউজটা দেখলেন, তখনই কি মনে হলো যে একটু প্যানিক অ্যাটাক হয়ে গেছে? তখনই মনে হচ্ছে যে আমার কাশি চলে এসেছে, আমার জ্বরটা বেড়ে যাচ্ছে, এরকম কিছু? না, জ্বর আসেনি, বাট তখন কাশি, মানে এটা আসলে কি ওই সময়টা ছিল করোনা ঠিক মাঝামাঝি সময়টা, আসলে মে মাসটা। মে মাসের যেহেতু 11 তারিখ শুরুর দিকে, তো ওই সময়টায় করোনা কিন্তু একটা মোটামুটি ধরেন আপনার একটা আতঙ্ক, তারপর হচ্ছে বিভিন্ন প্রচারণা যেভাবে ছিল আসলে এটা যে এটা একটি মরণ ব্যাধির মতো একটা বিষয় ছিল, যে করোনা কারো হলো তো সে আসলে শেষ। তো ওইরকম একটা মানে যে আমার কিছুই নেই, বাট করোনা মানে আমার এখন কি হবে, ওকে আল্লাহ ছাড়া কেউ জানে না, এরকম একটা ব্যাপার। তো ওই সময় আসলে খুব একটা মানে অন্যরকম একটা ফিল যেটা ছিল, আসলে এটা ভাষায় যদি কাউকে প্রকাশ করতে বলা হয় বা আমাকে যদি বলা হয়, এটা আসলে কোনোদিনই ভাষায় প্রকাশ করা সম্ভব না, এটা আমার। তো পরবর্তীতে আসলে আমি যখন জানলাম যে আমি পজিটিভ, তখন তো এই অবস্থা। তো ইন দ্য মিন টাইম আসলে আমার ফ্যামিলির যথেষ্ট সাপোর্ট ছিল ওই সময়টায়। তখন তারা যেটা বললো আমাকে যে বাসায় আমি যখন আক্রান্ত হই, আমি আলাদা ছিলাম যদিও এক রুমে, বাট এরপরেও আমার ওয়াইফেরও কিন্তু জ্বর আসে। তারপর আমার তো যার জন্য আর একটা ছিল যে মানে ও তখন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক, আর আমাকে একজন ডাক্তার যিনি ফোন মানে যিনি আমাকে তদারকি করতেন, তিনি যখন জানলেন, তখন সেই ডাক্তার আমার ওয়াইফকে বলছিল যে আরিফ ভাই বোধহয় একটু ভেঙে পড়তেছে, আরিফ ভাইকে একটু সাহস দেওয়া দরকার, মনোবল শক্ত রাখা দরকার। তো আমার ওয়াইফ আসলে তখন আমাকে বলছিল যে মানে যদি করোনা হয়েও থাকে, তাহলে আমরা যেহেতু একসাথে এক পাশেই থাকছি, তাহলে আমাদেরও হয়তো হয়ে গেছে, তো সুতরাং এখন আলাদা থাকার দরকার নেই। তো এই আসলে ওইটার পর থেকে আমি মোটামুটি একটু ইজি হইলাম যে আসলে করোনা আসলে যদি হয়েও থাকে তাহলে তো আসলে সবারই হয়েছে অথবা হয়নি, মানে না হয়ে থাকলে হয়ে গেছে এতদিনে, কারণ যেহেতু আমরা এক বাসাতেই থাকছি, যদিও আমি আলাদা রুমে থাকছি, দরজা খুলে খাবার দাবার দিচ্ছে বা আমার কাপড়টা ধুয়ে দিচ্ছে আবার পরে। তো সব মিলিয়ে আসলে ওই সময় তখন একটু ইজি করার চেষ্টা করলো আমাকে। তো এরপরও আমি আসলে 1 দিন বা 2 দিন আমি তারপরও ছিলাম। আর ততদিনে কিন্তু আসলে আমার মোটামুটি 14 দিনের মানে প্রায় কাছাকাছি আমি চলে গিয়েছি। তো আসলে এই জায়গায় আরেকটা অভিজ্ঞতার কথা আমি বলতে চাই, অনুভূতির কথা। আসলে এই জায়গাটা হচ্ছে এরকম যে যখন আমি জানলাম যে আমার জ্বর বা আমার কাশি, তখনও কিন্তু আমি জানি না যে আমি কোভিড পজিটিভ অর নেগেটিভ অথবা অন্য কিছু। তো আমি তখন যখন বাসায় এসে আমি যখন আইসোলেটেড ছিলাম, অর্থাৎ বাসার সবাই অন্য রুম গুলোতে, আমি ছিলাম এক রুমের মধ্যে, তখন আমার 2টো পিচ্ছি আছে নিয়ে, যার একজনের বয়স প্রায় 2 বছর আর একজনের 6 বছর। তো ওরা তখন বারবার দরজার সামনে এসে দরজা ধাক্কাতো ভিতরে ঢোকার জন্য, আমি আসলে ভিতর থেকে দরজা খুলতাম না। ওরা তখন রুম দিয়ে আসতো, পাশের রুমের জানালা দিয়ে আসতো, আমি বারান্দায় যেতাম, তখন ওরা আমাকে দেখতো, ডাকতো, হাত দিয়ে ধরতে চেতো, বাট আমি ধরতে দিতাম না। হ্যাঁ, মানে এই যে ফিলটা, তারপরে একটু দরজা খুললেই ওরা আমার দরজার সামনে এসে বসে থাকতো, মানে এমন ভাবে যে আমি দরজা যেন না লাগাইতে পারি। তারপর আমি হয়তো অনেকক্ষণ দরজা ধাক্কা দিয়ে রাখলাম, যখন বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে যাচ্ছে, তারপর আমি দরজাটা লাগাচ্ছি। মানে এই একটা ফিল যে আমার বাচ্চারা রুমের বাইরে থেকে দরজা মানে বাইরাচ্ছে যে বাবা কোলে নাও বা ভিতরে আসবো, তো আমি ঢুকতে দিতাম না। তারপর যখন কোভিড পজিটিভ এবং মোটামুটি 15-16 দিন পার হয়ে গেল, তখন যখন দরজা খুলতাম বা আমার মেয়ে যে মানে 6 বছর যার বয়স, সে বলতো যে বাবা তুমি দরজাটা লাগাইও না, আমি দরজার বাইরে বসে থেকে ভিতরে ঢুকবো, আমি শুধু তোমাকে বসে বসে দেখবো। তো আসলে ওই সময় দরজা লাগাইতাম না, আমি খাটে বসে থাকতাম, ও দরজার সামনে বাইরে একটা চেয়ার বা মোড়া নিয়ে বসে থাকতো। তো মানে এই যে আসলে এই জায়গাগুলো আসলে মানে করোনার আমার কাছে যেটা মনে হয় যে কোভিড এর এই যে একটি আসলে
কষ্ট। হ্যাঁ, অন্য অনেকেরই কিন্তু যারা কোভিড পজিটিভ হচ্ছেন অনেকেরই কিন্তু অন্য ধরনের মেজর কোনো প্রবলেম কিন্তু অনেকেই ফিল করতেছেন না এবং অনেকের হচ্ছেও না। কারণ আমরা জানি যে ইতিমধ্যে আসলে যেটা একটু আগে আমাদের ডাক্তার সাহেব যেটা বললেন যে টেস্ট করলে হয়তো আরো বাড়তো। হ্যাঁ, এটা অবশ্যই যদি আরো বেশি টেস্ট করা যেত তাহলে হয়তো আরো অনেক বেশি করোনা পজিটিভ বা শনাক্ত রোগী পাওয়া যেত। বা তো যেহেতু আমাদের অনেকেই টেস্ট করতে পারেনি বা জানেনি বা ওইরকম সুযোগ পায়নি, কিন্তু ওনাদেরও হয়তো বা করোনা হয়ে ভালো হয়ে গেছে। তো ওইরকম যে জায়গাটা মানে এই যে ফিলটা যে সে জানে না বলে হয়তো বা তার এই ফিলটা হয়নি। বাট করোনার কষ্টের জায়গাটা হচ্ছে এটা, যখন কেউ জানার পর সে যখন আইসোলেটেড থাকে, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে একটু আলাদা থাকে, তখন আসলে সেই পরিবারের চোখের সামনে বাট ধরতে পারতেছে না, মানে চোখের সামনে থাকলে একটা পর্দা, একটা মানে এই যে ফিলটা, এটা আসলে এইটাই কষ্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে করোনার পজিটিভের এইটা একটা অনেক বড় ধরনের কষ্ট যেটা আমি ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, আর এর বাইরে আল্লাহর রহমতে আমার আসলে অন্য কোনো ধরনের কোনো ধরনের সিমটমও ছিল না, অন্য কোনো ধরনের জটিলতা ছিল না। তারপরেও আমাকে যেটা একজন ডাক্তার, দুজন ডাক্তার আমাকে মূলত প্রেসক্রাইব করেছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। আর আমি আসলে ওনাদের পরামর্শেই যখন যে ওষুধটা আমাকে চেঞ্জ করতে বলেছেন, যখন যে ওষুধটা আমাকে অ্যাড করতে বলেছেন, তখন সেটা ওইভাবে ফলো করেছে আর কি ওই সময়টায়। বাহ, চমৎকার। ভাই আপনার কাছে আসবো এবার, একটু আমরা স্যারের কাছে চলে যেতে চাই। স্যার শুনছেন, আপনার কাছে যে বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা দেখছি যে টেস্ট করালেও টেস্টের রেজাল্ট আসতে কিন্তু একটা বড় সময় লেগে যাচ্ছে। কোথাও কোথাও হয়তো আমরা 1 দিন বা 2 দিনে পেয়ে যাচ্ছি, সেটা আবার কোথাও কোথাও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। এই যে একজন করোনা পজিটিভ রোগী, তিনি টেস্ট করতে দিলেন কিন্তু তিনি রেজাল্ট পাননি, অথচ তিনি পজিটিভ, এবং এই অবস্থায় তিনি ঘুরে বেড়াচ্ছেন, ঘরের বাকি সদস্যদের সাথে মেলামেশা করছেন, কথা বলছেন। এই জায়গাগুলোতে আমাদের আসলে কোথায় কমতি রয়েছে যার কারণে এই টেস্টের রিপোর্ট গুলো থেকে শুরু করে আসলে বিভিন্ন জায়গায় হ্যাসেলে পড়তে হচ্ছে? জি হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। টেস্টের রিপোর্ট আসাটা প্রথম দিক থেকেই একটা সমন্বয়হীনতা ছিল। টেস্ট দেওয়ার হয়তো 3 দিন 4 দিন বা কখনো 1 সপ্তাহ পরেও টেস্টের রিপোর্ট আসে। তবে এটাও ঠিক যে সব প্রতিষ্ঠানে কিন্তু একই সিনারিও না। আমি যদি বলি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন সন্ধ্যার দিকেই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সো অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন আমি নিজে একজন করোনা আক্রান্ত পেশেন্ট ছিলাম। সো আমি সকালে রিপোর্ট দেওয়ার পর বিকেলে আমাদের বিএসএমইউ থেকে আমি রিপোর্ট পেয়ে গেছি, এবং এটা রুটিনলি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজটা করা হয়, বিকেলের মধ্যে রিপোর্ট দেওয়া হয়। এবং অন্যান্য সেন্টার, এখন জানেন যে সারা বাংলাদেশে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে, অন্যান্য সেন্টারগুলোতে হয়তো কিছুটা যে স্কিল ম্যান পাওয়ারের দরকার, কারণ একটা রিপোর্ট স্যাম্পল কালেকশন থেকে শুরু করে রিপোর্টটা ডেলিভারি পর্যন্ত, এবং কি এটা সেন্ট্রালি যে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো, এই টোটাল প্রসেসটার মধ্যে হয়তো বা কোনো ত্রুটি আছে, যার কারণে এই সমন্বয়হীনতাটা বা এই যে সময় লাগা বা ধীরে বেশি সময়টা নিয়েছে আর কি। আর আপনি এটা একদম ঠিক বলেছেন যে রিপোর্ট দেওয়া, স্যাম্পল দেওয়া এবং রিপোর্ট পাওয়ার মাঝখানে দেখা গেছে যে অনেকেই এর বাই দিস টাইম তিনি সুস্থ হয়ে গেছেন, অথবা ওনার টোটালি কোনো সিমটম নাই। এটা অনেকের ক্ষেত্রে এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। তো এই জায়গাটাতে আমারও একই রকম কোয়েরি যে হ্যাঁ, এই সমন্বয়হীনতাটা যদি কারেকশন করা যেত তাহলে হয়তো বা অনেকটাই কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কমে যেত, রাইট, যদি আর্লি ডায়াগনোসিস করা যেত আর কি। স্যার, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক এবং শ্রোতা, সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, এবং বিরতিতে যাওয়ার আগে যে কথাটা বলতে চাই, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আপনার চারপাশ রাখুন জীবাণুমুক্ত। নিজেকে ও প্রিয়জনকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন স্যাভলন ব্র্যান্ডের পণ্য। স্যাভলন জীবাণুমুক্ত প্রতিদিন। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে।
চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মমো আছে আপনাদের সাথে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে SMS করতে পারেন। RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 220110 এই নম্বরে। তাছাড়া দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ এবং রেডিও স্বাধীনের ফেসবুক পেজে আমরা লাইভে আছি। লাইভের কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত। নুরুজ্জামান স্যার, যে বিষয়ে এখন একটু জানতে চাই সেটা হচ্ছে, আমরা কথা শুনছি যে আসলে করোনা ভাইরাসে যদি কেউ সংক্রমিত হয়, ঠিক হয়ে গেলে তারপর আর কোনো রিস্ক নেই। এটা আসলে কতটুকু যৌক্তিক? এটা কি আদৌ 100% সত্য কথা, নাকি আসলে কিছুদিন পর আবার ইনফেকশনে পড়ার কোনো চান্স আছে? সেই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, আসলে এই নোভেল করোনা ভাইরাস, প্রথম দিক থেকে এই করোনা ভাইরাসের গতিবিধি সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছে, এবং কি কোনো কিছুই কনক্লুশন আসতে পারে না। আপনি খেয়াল করবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বুলেটিন গুলো আসে, প্রথম দিকে যে এয়ারবোর্ন ডিজিজ নিয়ে একটা কনফিউশন ছিল, ঠিক তেমনি ভাবে এই করোনা ভাইরাসের রিইনফেকশন নিয়েও স্টিল একটা মানে এখনো কোনো কনক্লুশনে আসতে পারে না। বিজ্ঞানীরা প্রতিনিয়তই গবেষণা করে চলে আসছেন। বিভিন্ন কেস রিপোর্ট গুলা যদি আমরা দেখি, আমেরিকান কেস রিপোর্ট অথবা চাইনিজ কেস রিপোর্ট, বিভিন্ন সিরিজ গুলাতে কোনো সায়েন্টিস্ট দাবি করছেন যে একটা করোনা ভাইরাস আবার রিইনফেকশন হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে এটা রিইনফেকশন না, অথবা রিঅ্যাক্টিভেশন হচ্ছে। সো আমরা যদি মোটা দাগে যদি আমরা বলতে চাই যে একটা কোনো ব্যক্তি যখন এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তখন তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা অন এন এভারেজ 2 থেকে 3 মাস শরীরে থাকে। হ্যাঁ, এবং এই অ্যান্টিবডিটা সাধারণত একটা ন্যাচারাল ইমিউনিটি তৈরি করে, এবং ওই ন্যাচারাল ইমিউনিটিটা আবার করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াটা প্রতিরোধ করতে পারে। তবে আমাদের শরীরের যে ইমিউনো সিস্টেম, এখানে যে দুইটা সেল থাকে, টি সেল এবং কি বি সেল। এই টি সেল এবং এই বি সেল এর কাজ হলো, যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে, শরীরের মধ্যে একটা ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। এই রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে ফার্দার আবার যেন আক্রান্ত না হতে পারে সেটা থেকে রক্ষা করে। এখন এই নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে আসলে এখনো সায়েন্টিস্টরাও ঠিক কনফার্ম করে বলতে পারছেন না যে এটা কি নতুন করে আবার ইনফেকশন হচ্ছে, নাকি যারা আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে যে ভাইরাসটা আছে এটা অনেকটা সুপ্ত অবস্থা ছিল। বিশেষ করে কিছু কিছু ব্যক্তি যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন আপনি যদি চিন্তা করেন ডায়াবেটিস পেশেন্ট, অথবা যারা ক্যান্সারে ভুগতেছেন, অথবা যারা দীর্ঘমেয়াদী ওষুধ খাচ্ছে। কিছু কিছু ওষুধ আছে, যেমন আমরা বিভিন্ন বাতজনিত রোগের কারণে, এসিলি একটা রোগ আছে, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, এই ধরনের রোগীদেরকে অনেক ধরনের ইমিউনোমডুলেশন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর মতোই কিছু ওষুধ ব্যবহার করে। এই ধরনের ড্রাগ যারা ইউজ করে তাদের শরীরে কিন্তু একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সো ওনারা যদি এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, ওনাদের শরীরে এই ভাইরাসটা অনেক সময় সুপ্ত অবস্থায় থাকতে পারে। হয়তো দেখা গেল যে 2 মাস বা 3 মাস পরে আবার এটা রিঅ্যাক্টিভেশন হতে পারে। এট দ্য সেম টাইম যে এই আক্রান্ত ব্যক্তির সিমটম গুলাকে বিভিন্ন অন্যান্য জীবাণু দ্বারা আক্রান্ত কিনা সেটা থেকে আলাদা করতে হবে। দ্যাট ইজ সুপারহেডেড কোনো ইনফেকশন হচ্ছে কিনা। সো এক কথা যদি আমি বলি, এখনো একদম ক্লিন কাট বলা যাবে না যে প্রথম যিনি আক্রান্ত হয়েছেন উনি আর
কখনোই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না, দ্যাট ইজ লাইফ লং ইমিউনিটি দিবে, সেটা সায়েন্টিস্টরা এখনো মানে কনফার্ম করে বলতে পারছে না। এবার একটু আরিফ ভাইয়ের কাছে যে বিষয়টা আমি জানতে চাই, আরিফ ভাই যখন আপনি জানলেন যে করোনা পজিটিভ হয়েছেন এবং আপনি বলছিলেন আপনার পরিবারের সবাই কিভাবে সাহায্য করেছে, সেই সময় আসলে নিজের মনে কি চলছিল বা নিজেকে মানসিকভাবে শক্ত রাখার যে ব্যাপারটা, সেই জায়গাতে আসলে কিভাবে কাজ করছিলেন? বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছিল যে আমি এমনিতে যেহেতু আমি অনুসন্ধান নিয়ে কাজ করি, অপরাধ অনুসন্ধান নিয়ে, সেই হিসেবে আসলে মানসিকভাবে স্ট্রং থাকতে হয় আমাদের। বাট এরপরও যখন জানলাম যে আমি কোভিড পজিটিভ, জানার পর কিন্তু মানসিকভাবে আমি অনেকটাই ভেঙে পড়ি এবং মনে হচ্ছিল যে যেহেতু আমি মাত্র জানলাম যে আমার পজিটিভ, তাহলে আমি বোধহয় খুব বেশিক্ষণ আর বাঁচবো না। তো মৃত্যুর আগে যে চিন্তাটা সেটা হচ্ছে যে আমার সাথে মানুষের যে দেনা পাওনা কি আছে না আছে, যে আমি অন্তত পাওনা গুলো পরিশোধ করে যাই। তো সেই হিসেবে আমি দেখলাম যে কে কে আমার কাছে পাওনাদার আছে, এইভাবে খুঁজে বের করলাম যে একজন আমার কাছে পাওনাদার আছে। আমি তখন তাকে তার পাওনা পরিশোধের একটা উদ্যোগ নিই এবং সেই পাওনাটাও পরিশোধ করি, যে আমি যদি মারা যাই তাহলে আমার এই দেনাটা নিয়ে আমাকে যেন পৃথিবী থেকে যেতে না হয়। তো আমি আসলে এই পর্যন্ত মানে এতটুকু পর্যন্ত আমি ডেপথে যে চিন্তা করতে থাকলাম এবং মোটামুটি ধরেই নিয়েছি যে আমি খুব শীঘ্রই মারা যাচ্ছি এবং মারা যাওয়ার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে বসেছিলাম। তো এরপর আসলে যখন 2 দিন পার হলো, যখন একটু ইজি হইলাম, তখন চিন্তা করতে থাকলাম যে না, যেহেতু এতক্ষণ পর্যন্ত বেঁচে আছে, দেখি না কি হয়। তারপর তো মানে যখন মোটামুটি পরিবারের অন্য সদস্যদের সাথে মানে কি বলে একরকম উন্মুক্ত হয়ে গেলাম যে না ঠিক আছে, যা হয় হবে, একসাথে বাঁচি মরি একসাথে, এমন একটি অবস্থা। তারপর আসলে ওই ভয়টা আর আস্তে আস্তে সেটা দূর হতে থাকলো। তার কয়েকদিনের পরে তো আমি মোটামুটি স্বাভাবিক হয়ে গেলাম। আর এই সময়ের মধ্যে যে একটা ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় বা আমার যে উপলব্ধি বা আমার যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে এরকম যে যারই অর্থাৎ কোভিড পজিটিভ যে কারো হইতে পারে, বাট হইলেই সে যেন না ঘাবড়া যায়, অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাও অন্যান্য ফ্লু এর মতোই, যেমন আমরা অন্যান্য সময় বিশেষ করে ওয়েদার চেঞ্জ বা সিজন চেঞ্জ যেটাকে বলি আমরা, ওই সময় কিন্তু আমাদের জ্বর ঠান্ডা কাশি সারা জীবনে আমাদের হয়েছে। তো হলে যে সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে আমরা গেলে ডাক্তার যেটা বলতেন যে 2 দিন 3 দিন বা 5 দিন পান না হওয়া পর্যন্ত কোনো কিছু দরকার নেই, আপনি জাস্ট নর্মাল নাপা বা কাশি বা ওই টাইপের যে যে সমস্যা থাকে সেই সমস্যার ওষুধগুলোই দিতেন। আমার কাছে যেটা মনে হয় যে এখানেও ঠিক তাই, কারো যদি জ্বর ঠান্ডা কাশি হয়, সে ওই স্পেসিফিক তার যে প্রবলেমটা হবে সেই প্রবলেমের সে ওষুধ খাবে। আর প্যারালালি যদি এরপরও না কমতে থাকে, তারপর সে ডাক্তারের পরামর্শে সে অন্যান্য যে অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, আর এই ধরনের ভাইরাসের কিন্তু অ্যান্টিবায়োটিক আগেও ছিল। ওই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু এবারও আমি দেখেছি যে আসলে করোনা যাদের হয়েছে বা যারা জ্বর ঠান্ডা কাশি বা এই ধরনের রোগগুলোতে আক্রান্ত হয়েছে, তাদের কিন্তু এখনো ডাক্তাররা সাজেশন দিয়েছেন এবং অনেকে খেয়েছেন, আমিও সেগুলো খেয়েছি। এর মধ্য দিয়ে আমার বিশ্বাস যে অধিকাংশ মানুষ সুস্থ হয়ে যায়, যেটা আমি হয়েছি। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস রাখা। আর একটা জিনিস সবাই করা উচিত, যদি যেই মানে কেউ আক্রান্ত হোক, শুধু কোভিড না, যে কোনো রোগেই যদি কেউ আক্রান্ত হয়, তার অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, তার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দেন, তার কাছে যান। বাট গিয়ে হয় কি, অনেক সময় অনেকে নেগেটিভ কিছু কোশ্চেন করে। যেমন আমি দেখেছিলাম যে আমার যখন শুরুতে আমি যখন জ্বর কাশিতে আক্রান্ত হলাম, তখন অনেকেই ফোন দিয়ে আমাকে খবর নিচ্ছিলেন যে গলা ব্যথা আছে কিনা, এই সমস্যা আছে কিনা, ওই সমস্যা আছে কিনা। আমি আসলে ওই জিনিসগুলো যখন শুনছিলাম, শোনার পর আমার মনে হচ্ছিল যে সমস্যাটা না থাকলেও মনে হচ্ছে যে আমি বোধহয় সমস্যাটা ফিল করতেছি। তো এই ধরনের আসলে কাউকে কোশ্চেন করা উচিত না, এবং সর্বোপরি যেটি উচিত সেটা হচ্ছে যে তাকে সাহস দেওয়া, যে এটা কোনো ব্যাপার না, আপনি ভয় পাইয়েন না। এই কথাটা বলা মানে হলো যে ভয়ের কিছু আছে, অর্থাৎ এই ধরনের অ্যাপ্রোচ যেন না করা হয়, এটা আমার একটা পরামর্শ। নুরুজ্জামান স্যার, এখন যে বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আপনি কাজ করতে করতে আপনার ডিউটি পালন করতে করতেই একটা টাইমে দেখলেন যে আপনি করোনা পজিটিভ, এবং ওই সময়টাতে আসলে নিজের মানসিক অবস্থা কি ছিল যে আমি যদি আর কয়টা দিন হয়তো আমি যদি কাজ না করতাম, তাহলে হয়তো আমি নিজেকে বা আমার পরিবারকে এরকম বড় একটা রিস্ক জোনে ফেলতাম না। ওই টাইমে আসলে নিজের মাথায় কি ঘুরছিল, আপনার আন্ডারে যে পেশেন্টগুলো ছিল তাদের কিভাবে আপনি সেবা দিচ্ছিলেন, সেই সময়টা আসলে কিভাবে কাটিয়েছেন? ফার্স্ট আমার সিমটম গুলো লক্ষ্য করলাম আর কি। আমার সিমটমটা প্রথমে একটু মাইল্ড হালকা জ্বর ছিল, জ্বরের সাথে যে একটু মাথা ব্যথা এবং শরীর ব্যথা। সো এই সিমটমটা আসার সাথে সাথে আমার মাথায় যেটা ফার্স্ট স্ট্রাইক করছে, মেবি আই এম গোইং টু বি ইনফেক্টেড। সো একটা জিনিস হলো কি, আমরা যখনই এই কোভিড
যখন বাংলাদেশে ফার্স্ট ডিটেক্ট হয়েছে তখন থেকে কিন্তু আমরা মানসিকভাবে একটা প্রিপারেশন ছিলাম, যেহেতু এজ এ চিকিৎসক হিসেবে আমাকে ফ্রন্টলাইনার হিসেবে থাকতে হবে, কাজ করতে হবে, ওয়ার্ডে কাজ করতে হয়েছে। আমাদের ফিভার ক্লিনিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে আমরা ডিউটি করেছি, অথবা আউটডোরে যে আমরা চিকিৎসা সেবা প্রদান করেছি। এখন কোভিড পেশেন্ট তো ডিক্লেয়ার করে আসে না, হ্যাঁ, অনেক পেশেন্ট আছে শুধুমাত্র আমাদের কাছে, যেহেতু আমি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে কাজ করি, এখানে অনেক রোগী আসে শরীর ব্যথা নিয়ে। এখন এই কোভিড-19 আক্রান্তর একটা অনেক কমপ্লেনের মধ্যে, সিমটমের মধ্যে একটা মেজর কমপ্লেন ছিল মায়ালজিয়া, মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটা একটা মায়ালজিয়া বলে, মানে তীব্র শরীর ব্যথা এমনকি মাথা ব্যথা হয়। সো এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা ডিল করেছি। সো প্রথম থেকে আমি মেন্টাল প্রিপারেশন ছিল যে হ্যাঁ, আমরা টুডে টুমরো যে কোনো সময় হয়তো আমি ইনফেক্টেড হতে পারি। সো ফার্স্ট যখন আমি আমার রিপোর্ট পজিটিভ পেলাম, এবং আমার এট দ্য সেম টাইম কিন্তু আমার ওয়াইফ আক্রান্ত হয়েছে, আমরা দুইজন। তো যেটা খারাপ, মানে আমাদের যে মানে ফার্স্ট যে ইস্যুটা ছিল যে আমার দুইটা বাচ্চা আছে, ছেলে এবং মেয়ে, একজন 9.5 বছর, একজন 5 বছর। তো ওদেরকে প্রথমে আমরা আলাদা করে ফেলেছি, আইসোলেট করেছি, বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট জব ছিল ছোট বেবিটাকে আলাদা করা। তারপর আমার বাসায় সিনিয়র সিটিজেন আমার মাদার ছিলেন, সো আমার মাকে আলাদা করাটা, ওনাকে সেপারেট করা, বিকজ ভেরি রিস্ক জোন, ওনাদের কিছু কোমরবিডিটি আছে, ওনার ডায়াবেটিস ছিল, তারপর ওনার হাইপারটেনশন ছিল, সো ওনার বয়সটাও 65 অ্যারাউন্ড। সো ওনাকে নিয়ে আমি বেশি অরিড ছিলাম আর কি। তো সবকিছু মিলে আসলে আল্লাহ পরে ধীরে ধীরে আমরাও সুস্থ হয়েছি। সো এট দ্য সেম টাইম আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, আমার আন্ডারে যে সমস্ত অন্যান্য রুগীরা ছিল, আমার প্রাইভেট প্র্যাকটিসের রুগী, হসপিটালের রুগী, সবকিছু কিভাবে ম্যানেজ করা, হ্যাঁ, আমাদের হসপিটালের আমার অন্যান্য কলিগরা যারা ছিলেন ওরা আমাদেরকে মোরাল সাপোর্ট দিয়েছে, এবং কি আমার ব্যক্তিগত চেম্বারের পেশেন্টরাও, অনেক পেশেন্ট আপনি হয়তো সেই দূর থেকে ফোন করে যে স্যার আমরা শুনেছি আপনি আক্রান্ত, আমরা স্যার দোয়া করতেছি। সো এটা ছিল আমাদের জন্য একটা বিশাল ব্লেসিং আর কি, যে রুগীরা সেই গ্রাম থেকে ফোন করে যে মন থেকে চাওয়া আর কি। গ্রামের সহজ সরল মানুষ যখন বলে যে একটা বয়স্ক মহিলা, হ্যাঁ, মোবাইলটা হয়তো 60 অনেক উপরে কোনোভাবে কলটা করে আমাকে ফোন দিল যে স্যার আপনার ওই চেম্বারে ফোন করে জানতে পারলাম আপনি করোনা আক্রান্ত হয়েছেন, আমরা স্যার খুব দোয়া করতেছি। এই যে ব্লেসিং গুলো, এগুলো ছিল আসলে বিশাল পাওয়া আর কি যে চিকিৎসক হিসেবে আমার জন্য। সো এটাতে আমি খুব এনকারেজ ফিল করেছি যে হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে উঠবো, আবার আমি এই কোভিড আক্রান্ত চিকিৎসক, এবং কি নর্মাল যে ডিউটিটা আমার ডিপার্টমেন্টের যে কাজগুলো করা, বহির্বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা, এবং এট দ্য সেম টাইম আমি আমার ব্যক্তিগত চেম্বারেও কিন্তু আমি আমার রোগী দেখা শুরু করে দিয়েছি, এবং আমি পুরো দমে রোগী সেবা প্রদান করে যাচ্ছি। বাচ্চাদের রিঅ্যাকশন ওই সময়টাতে কি ছিল? বাবা মা দুজনেই কোভিডে আক্রান্ত। বাচ্চারা একটু প্রথম দিকে আসলে বুঝতে পারে নাই যে ওরাকে আইসোলেট করাটা একটু কঠিন ছিল ওনাদেরকে, বাচ্চাদেরকে। সো আমি ওদেরকে বুঝাতে, দূর থেকে কথা বলা, বিশেষ করে আমার ছোট বেবিটা ওদেরকে আলাদা রুমে যখন দিত, ও প্রায় রাত্রিবেলা জেগে যেত, থেকে এসে আমাদের রুমে নক করতো যে বাবা ঘুম আসতেছে না, কান্না করতো। আমরা রুমের ভিতর থেকে ওদের সাথে কথা বলতাম, চেষ্টা করতাম বুঝাতে, যা হয় আর কি। ছোট মানুষ, ওদের তো কষ্ট হয়েছে আর কি। প্রথম অ্যাটলিস্ট 14 দিন ওদেরকে আমরা আলাদাভাবে রেখেছি, রিপোর্ট স্যাম্পল না আসা পর্যন্ত। তো বিভিন্ন ভাবে কাউন্সিলিং করা, যে আমরা সুস্থ হয়ে গেলে তোমাদেরকে নিয়ে অনেক বাইরে ঘুরতে যাব, রেস্টুরেন্টে খেতে যাব, এভাবে মানে চেষ্টা করেছি ওদেরকে একটু মোটিভেট করার জন্য আর কি। বাহ স্যার, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক এবং শ্রোতা, সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক, মম আছে আপনাদের সাথে। এবং করোনা মহামারীর এই দুঃসময়ে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জরুরি ও তাৎক্ষণিক চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ডাক্তারি পরামর্শ পৌঁছে দিতে চালু হয়েছে স্যাভলন মোবাইল হাসপাতাল। সামনের দিনগুলোতেও এভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই স্যাভলন পরিবার। স্যাভলন জীবাণুমুক্ত প্রতিদিন। সো আপনাদের কথাগুলো কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন। আরএস লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 22010 এই নম্বরে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়।
Savlon Disinfectant Spray. Killing germs is a spray away. চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বাড়ির পাশাপাশি হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করতে হবে স্কুল থেকেও, যেন ওরা জয় করতে শেখে নিজের ভবিষ্যৎকে। স্যাভলন, উই ড্রিম অফ আ হেলদি বাংলাদেশ। করোনার এই সময়ে আশেপাশে ছড়িয়ে থাকা প্রাণঘাতী এই জীবাণুর হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, আর থাকুন সুরক্ষিত সব সময়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, কিলিং জার্মস ইজ আ স্প্রে অ্যাওয়ে। স্যাভলন নিবেদিত বিজয় বাহক। বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। চলছে স্যাভলন নিবেদিত বিজয় বাহক। মম আছে আপনাদের সাথে। আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনের পর্দায়, এবং সেই সাথে আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM-এ। আপনাদের কথাগুলো কিন্তু আমাদেরকে টেক্সট করে জানাতে পারেন, কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। RS লিখে আপনাদের কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিতে হবে 22010 এই নাম্বারটিতে। স্যার, যেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই সেটা হচ্ছে কি, ভ্যাকসিন নিয়ে আমরা অনেক আশাবাদী। যদি ভ্যাকসিন আমরা পেয়ে যাই তাহলে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে আমরা কবে নাগাদ পেতে পারি ভ্যাকসিনের বিষয়টা, এই ব্যাপারে যদি একটু আমাদের আশার আলো দেখাতেন। জি, আপনি ঠিকই বলেছেন। ভ্যাকসিন নিয়ে আমরা অবশ্যই আশাবাদী, এবং কি ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। এখন এই ভ্যাকসিন কিন্তু আপনি দেখেন সারা পৃথিবী ভ্যাকসিনের জন্য চেষ্টা করতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইভেন ইন্ডিয়াতেও ওরা অলরেডি 3টা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে দিয়েছে। ওনাদের একটা রোড ম্যাপ আছে, ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কিভাবে এটা পৌঁছবে এগুলো নিয়ে ওনারা কাজ করতেছে। বাট অতি দুঃখের সাথে বলতে হয় আর কি, আমাদের দেশের বর্তমান যে ভ্যাকসিনের নিয়ে আমাদের দায়িত্বশীল পদে থেকে যদি কেউ বলেন যে ভ্যাকসিন হয়তো আমাদের দেশে লাগবে না, আমি সরি টু সে এটা অবশ্যই বলবো যে এখানে বিজ্ঞানসম্মতভাবে কোনো কথা হয় নাই। এটা অবশ্যই ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। আপনি যদি হার্ড ইমিউনিটি তৈরি করতে চান, এই দেশের মানুষকে রক্ষা করতে চান, কারণ নোভেল করোনা ভাইরাস এটা আসলে এমনি চলে যাবে না, এটা কতদিন থাকবে। স্টিল সায়েন্টিস্ট এটা নিয়ে গবেষণা করতেছেন, ওনারা এখনো সঠিকভাবে দিক নির্দেশনা দিতেছে পারতেছেন না, যেহেতু সবাই কিন্তু ভ্যাকসিন নিয়ে আশা করতেছেন। একমাত্র ভ্যাকসিন যদি আমরা ভ্যাকসিনেশন করতে পারি তাহলে আমরা এই হার্ড ইমিউনিটি তৈরি করতে পারবো। এখন এই হার্ড ইমিউনিটিটা কিন্তু এক একটা ডিজিজের ক্ষেত্রে এক এক রকম। আপনি যদি একটা যে সমস্ত কন্টিজিয়াস ছোঁয়াচে রোগগুলো আছে, মিজেলস এর কথা যদি আমরা চিন্তা করি, মিজেলস এর ক্ষেত্রে এই হার্ড ইমিউনিটি তৈরি করতে হলে মোটামুটি 80 থেকে 95% মানুষ বাচ্চা শিশুদেরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হয়। ঠিক নোভেল করোনা ভাইরাসও তো এত বেশি, এটা হাইলি কন্টিজিয়াস ছোঁয়াচে একটা রোগ। সো এই ক্ষেত্রে হয়তো বা আমারও মনে হয় এই যে শতকরা 80 থেকে 90% মানুষকেই কিন্তু এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে, তাহলে হয়তো বা আমরা এই একটা হার্ড ইমিউনিটি তৈরি করতে পারবো। এই করোনা ভাইরাস দ্বারা পরবর্তীতে হয়তো বা আস্তে আস্তে অন্য কেউ আক্রান্ত হবেন না আর কি। আমরা এই ছোঁয়াচে ভাইরাসের যে ইনফেকশন যে চেইনটা, ওই চেইনটাকে আমরা ব্রেক করতে পারবো। সো আমি এক কথায় যদি বলি, ভ্যাকসিনের বিকল্প কিছুই নাই। আমাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিয়ে চেষ্টা করতে হবে আমরা যত তাড়াতাড়ি পারি, কারণ চায়না অলরেডি আজকে একটা ভ্যাকসিন ওনারা অনুমোদন দিয়েছেন, তারপর রাশিয়াতে অলরেডি অনুমোদন দিয়েছেন, এবং পাইপলাইনে হয়তো আরো কয়েকটা ভ্যাকসিন কোম্পানি আমেরিকাতে এবং কি অক্সফোর্ডে ইউকেতে অলরেডি পাইপলাইনে আছে। সো আমাদের নীতি নির্ধারণের জায়গায় যারা আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদেরকে এই ভ্যাকসিনটা আমরা যত তাড়াতাড়ি আমাদের হাতে আসবে, আমাদের হাতের নাগালে আসবে, আমরা আমাদের এই দেশের মানুষকে এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমরা বা সংক্রমণ থেকে রক্ষা করতে পারবো। সো ভ্যাকসিনের কোনো বিকল্প নাই, আমাদেরকে অবশ্যই ভ্যাকসিন সংগ্রহ করতে হবে এবং এটাকে একদম মাস পিপলদের ভিতরে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় নিয়ে আসতে হবে। ডেফিনেটলি স্যার। এবার একটু আমি আরিফ ভাইয়ের কাছে চলে যেতে চাই। আরিফ ভাই, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে কি,
কারো করোনা ভাইরাস হয়েছে এটা শুনলেও আমাদের আশেপাশের মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের চিন্তা ভাবনা চলে আসে যে আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলতে পারবো না, ওর সাথে কথা বলবো না, মানে একটা নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু আশেপাশের মানুষরাও করে। সো এই জায়গা থেকে আসলে আশেপাশে যারা থাকছেন তাদের কি করণীয়, তারা কতটুকু সদ্ব্যবহার দিয়ে আসলে সেই মানুষটাকে তখন মানসিকভাবে স্ট্রং রাখতে পারে, যেটা অনেক বেশি দরকার, সেই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই। অন দ্য আদার হ্যান্ড ব্যক্তি মানুষ হিসেবে আমি চাই না, বাট যদি আমি আক্রান্ত হয়ে যাই সেই ক্ষেত্রে আমি নিজেকে কিভাবে আসলে সেই গুড ভাইব বা পজিটিভ ভাইবটা দিয়ে নিজেকে স্ট্রং রাখতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে করোনা ভাইরাসটা আসলে এখন কার ভিতরে আছে আর কার ভিতরে নাই এটা কিন্তু টেস্ট না করে বোঝার কোনো উপায় নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখন এমন অনেক করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে যাদের কিনা কোনো ধরনের সিমটমই হয়তো বা নাই তার শরীরে বা তার ইয়াতে, বাট এরপরও সে কিন্তু টেস্ট করলে পাচ্ছে পজিটিভ। অর্থাৎ আমি জানি না যে কে আমার আশপাশে অথবা আমি সহকারে আমার আশপাশে কে পজিটিভ না। তবে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে কেউ যে কোনো সময় আমার জানায় হোক অজানায় হোক পজিটিভ থাকতে পারে। যদি কেউ পজিটিভ হয় আমি জানি যে হ্যাঁ সে পজিটিভ, তাহলে তার প্রতি আমি বা আমরা যারা সারাউন্ডিংস থাকবো আমাদের ভূমিকা হওয়া উচিত এমন যে একরকম বন্ধু সুলভ বা তার প্রতি যেন আমাদের সহনশীলতাটুকু আরো বেশি থাকে। যেমন ধরেন যার করোনা পজিটিভ যদি কেউ জানে অথবা সে যদি বুঝতে পারে তার মধ্যে সিমটম আছে বা সে যদি জানে যে টেস্ট করার পর যে সে পজিটিভ, তখন তার কাছ থেকে তার নৈতিক দায়িত্ব হচ্ছে তার নিজের পরিবার, তার সমাজ, সবার স্বার্থে নিজেকে আইসোলেটেড রাখা। এবং যদি নাও জানে এরপরও যদি সে দেখে যে তার মধ্যে সিমটম আছে বাট সে টেস্ট করতে পারেনি যার জন্য সে জানেনি, বাট এরপরও উচিত আসলে তার যে সামাজিক দায়বদ্ধতার কাছ থেকে দায়বদ্ধতা থেকেই আসলে তার উচিত যে সে তার নিজেকে একটু আইসোলেটেড রাখবে এবং অন্যদের কাছ থেকে একটু বিচ্ছিন্ন থাকবে। আর সমাজের অন্য যারা থাকবে তার আদার হ্যান্ডে তাদের কাজ হচ্ছে যে তাকে মানসিক ভাবে সাপোর্ট দেওয়া, যে কোনো প্রবলেম নেই, তুমি ঠিক আছে বাসায় আছো থাকো, তুমি আইসোলেটেড থাকো এবং সেই ক্ষেত্রে তোমার কি ধরনের সহযোগিতা দরকার সেটা হতে পারে বাজার সদাই করে দেওয়া, হতে পারে তার জন্য ঔষধ মেডিসিন সরবরাহ করা, যে কোনো কিছু আসলে উচিত যারা আমরা সমাজে বসবাস করি তার জন্য এগিয়ে দেওয়া, তার জন্য আমাদের সাহায্যের এবং সহযোগিতার হাতটা যেন আমরা বাড়িয়ে দিই। এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে উচিত। এবং যেহেতু অন্যান্য সময়ের মতো এটা না, এটা একটা মহামারী, এবং সেই ক্ষেত্রে আমাদের সবারই উচিত সবার এন্ড থেকে যদি এমন কোন উদ্যোগ নেওয়া যায়। যেমন আমি এইটুকু বলতে চাই যে আমি আমার এলাকাতে কিন্তু আমি সেরকম একটা উদ্যোগ নিয়েছিলাম যে যখন আমি পজিটিভ থেকে নেগেটিভ হলাম পরে আমি সেরকম একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের সারাউন্ডিংস অর্থাৎ আমাদের যে গলিটা বাসার যে মহল্লাটা সেই গলির আশপাশে বা আমাদের সারাউন্ডিংস এর ভিতরে যারা থাকতেছে সেটা হোক বাড়িওয়ালা হোক ভাড়াটিয়া যেই হোক না কেন, যদি কেউ এই ধরনের আক্রান্ত হয় মানে করোনা, কিংবা সে যদি নাও জানে যে তার করোনা হয়েছে কি হয়নি, বাট সে তার মধ্যে যদি কোনো ধরনের সিমটম থাকে সে যেন বাসায় থাকে এবং তার যে কোনো ধরনের প্রয়োজনীয়তায় বা যে কোনো ধরনের প্রয়োজনে সেই জন্য আমাদেরকে নক করেন, আমরা তখন তাকে সেই সাপোর্টটা দিব। এবং সেই জন্য কি প্রয়োজনে আমরা তাকে তার হয়তো বা কোনো কিছুই দরকার নেই, এরপরও আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা নিজেরা প্রয়োজনে নিজেরা ফান্ডিং করে আমরা তার জন্য কিছু ফল ফলাদি যেমন মালটা বা অন্যান্য এই টাইপের ভিটামিন সি জাতীয় যে ধরনের খাবারগুলো যেগুলো এই মুহূর্তে তার দরকার, অর্থাৎ ওই সময় তার শরীরে ইমিউনিটি বাড়ানোর জন্য সেই ধরনের খাবারগুলো আমরা তাদেরকে সরবরাহ করা। এটা হচ্ছে কি এইটাতে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সোশ্যাল বন্ডিংসটা আসলে বাড়ি স্ট্রং হয়, এটাতে মানে ভ্রাতৃত্বের যে সম্পর্কটা সেটা কিন্তু আসলে স্ট্রং হয়। আর এট দ্য সেম টাইম যেটা হয় সেটা হচ্ছে যে তার জন্য মানসিক একটা মানে একটা স্ট্রংনেস একটা অবস্থা থাকে যে আসলে আমি একা না, বা এটা আসলে কোনো ব্যাপার না, আমার সাথে অনেকেই আছে। দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা আমরা ফিল করি, কিন্তু যে ধরেন কোথাও আপনি অসুস্থ হলেন, আপনার হয় জ্বর ঠান্ডা কাশি অথবা হোয়াট এভার যে কোনো রোগী আপনার হয়েছেন, আপনি হয়তো খেয়াল করেছেন যে আমরা যখন ডাক্তারের কাছে যাই, যাওয়ার পর অর্থাৎ ডাক্তারের চেম্বারে ঢোকার পর দেখবেন যে আপনার সেই উইকনেস কিংবা শরীরের যে দুর্বলতা ওই জিনিসটা কিন্তু ওরকম থাকে না, অর্থাৎ ডাক্তারের কাছে গেলেই 50% মানুষ ভালো হয়ে যায়। আর এরপরে একটা দেখবেন যে কমন অভিযোগ থাকে, সব ডাক্তাররাই কিন্তু আমি বিশ্বাস করি যে সমস্ত চিকিৎসকই কিন্তু তার বেস্ট চিকিৎসাটাই তার রোগীদের জন্য দিয়ে থাকেন। এরপরও কিছু কিছু ডাক্তার কিছু কিছু রোগীর কাছে মনে হয় এই ডাক্তারটা খুব ভালো, আবার ওই একই রোগীর কাছে আরেকজন ডাক্তার মনে হচ্ছে যে সে ভালো না। অর্থাৎ এটা কারণটাকে আপনি হয়তো বা অ্যানালাইসিস করলে যেটা পাবেন যে ডাক্তারটাকে সে বলতেছে ভালো না,
সেই ডাক্তার হয়তো বা তার সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলেনি, উনি কিন্তু তার প্রবলেম শুনে ওষুধ দিয়েছেন ঠিকই, অর্থাৎ সেম ওষুধটা আরেকজন ডাক্তার দিচ্ছেন, বাট তিনি হয়তো বা একটু আন্তরিকতার সাথে শুনতেছেন, হ্যাঁ বলেন আপনার কি সমস্যা, গায়ে একটু হাত দিচ্ছেন, টেম্পারেচারটা মাপতেছেন, ফলে সেই রোগীর কাছে কিন্তু মনে হচ্ছে যে না এই ডাক্তার আমার সব শুনেছে, এবার সে যে ওষুধটা দিচ্ছে এটা আসলে আমার জন্য কার্যকরী। এই যে তার যে ভিতরের যে কনফিডেন্সটা, আসলে মানুষের এই কনফিডেন্সটার কারণেই কিন্তু মানুষ অনেক বেশি অসুস্থ বোধ করে, আবার অনেক সময় সুস্থ বোধ করে। তো এই বিষয়টা, এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের অনেক বেশি মানবিক হওয়া উচিত। এই করোনার সময়ে কিন্তু আমাদের সবার মধ্যে একটা শিক্ষা কিন্তু দিয়ে গেছে করোনাটা, বিশেষ করে যে আমরা আসলে কেউ কারো না, মানে কেউ ধরেন আমি আপনি যত প্রভাবশালী হয়ে আপনার আমার যত সম্পদ থাকুক, কিন্তু যখন আপনার সময় আসবে তখন কিন্তু কোনো কিছু আপনার না। আমরা দেখেছি অনেক ধনী মানুষ কিন্তু এই করোনায় মারা গেছেন। বলা চলে যে ওইরকম হয়তোবা করোনার এই সিচুয়েশনটা না থাকলে তারা হয়তোবা তাদের ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যেতে পারতেন, পৃথিবীর সেরা সেরা হসপিটাল, সেরা ডাক্তার সবই দেখাইতে পারতেন, কিন্তু তারা কিন্তু সেই সুযোগটা পাননি। সুতরাং আপনার যতই টাকা থাকুক, আপনার যতই ক্ষমতা থাকুক, এই ক্ষমতা এবং টাকা আপনার হয়তোবা কাজে নাও লাগতে পারে। সুতরাং যে কয়দিন আমরা বেঁচে আছি আমরা যেন মানবিক হয়ে বাঁচি, আমরা যেন অন্যের প্রতি আমাদের মানবিকতা এবং সহায়তার যে হাতটা সেটা যেন আমরা বাড়িয়ে দিই, এবং তাহলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে, এবং এই ধরনের মহামারী বা যে কোনো কিছু আসুক সেগুলো আসলে আমরা আরো স্ট্রংলি মোকাবেলা করতে পারবো। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই। এবার আমি একটু স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আপনার কাছে যে বিষয়টা একটু ছোট্ট করে জানতে চাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্লাজমা থেরাপি নিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই শুনছি, বাট সেই বিষয়টা জানি না কতটুকু আসলে কার্যকর হচ্ছে এই প্লাজমা থেরাপি, সেই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। জি, কনভালসেন্ট প্লাজমা থেরাপি নিয়ে আসলে সারা পৃথিবী আশাবাদী, এবং কি সারা পৃথিবীতে কনভালসেন্ট প্লাজমা নিয়ে অনেক স্টাডি হচ্ছে। ঠিক বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, বাংলাদেশেও কিন্তু 3টা স্টাডি চলতেছে, দুটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং একটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কনভালসেন্ট প্লাজমা থেরাপি নিয়ে গবেষণা অলরেডি চলতেছে। সো অ্যাকচুয়ালি কনভালসেন্ট প্লাজমাটা কাজ করে হলো ভাইরাসটাকে নিউট্রালাইজ করার মাধ্যমে। আপনি জানেন যখন কোনো ব্যক্তি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় ওনার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডিটা প্লাজমার সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এখন আমরা যদি এই অ্যান্টিবডিটাকে একটা সঠিক উপায়ে পৃথক করে সেম ব্লাড গ্রুপের অন্য কোনো রোগীকে যিনি করোনা দ্বারা আক্রান্ত, দুইজনের ব্লাড গ্রুপ যদি ম্যাচ করে আমরা যদি ওই ব্যক্তির শরীরে আক্রান্ত ব্যক্তির থেকে প্লাজমাটা সংগ্রহ করে যদি আমরা সঠিক সময়ে দিতে পারি তাহলে এই কনভালসেন্ট প্লাজমাটা একটা ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, এখন আমরা এই কনভালসেন্ট প্লাজমাটা কখন দিব? আমরা যদি চিন্তা করি যখন কোনো আক্রান্ত ব্যক্তির অক্সিজেনের মাত্রাটা শতকরা 90% নিচে নেমে যায় এবং কি তার মানে শ্বাস প্রশ্বাস যদি অত্যন্ত দ্রুত গতিতে হয়, তাছাড়া অন্যান্য যে প্যারামিটার গুলো আছে ব্লাডের, রক্তের অন্যান্য প্যারামিটার যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার শরীরে বিভিন্ন ধরনের অর্গান ড্যামেজ করতেছে করোনা ভাইরাস দ্বারা। এখন এগুলাকে প্রিডিক্ট করার জন্য কিছু কিছু ব্লাডের প্যারামিটার আছে, লাইক আমি যদি বলি সিআরপি, ইএসআর, সিরাম ফেরিটিন, মানে এই টাইপের অনেকগুলো প্যারামিটার আছে। একটা চেস্ট এক্স-রে করে যদি দেখি অ্যাজ এ হোল যদি অক্সিজেন প্যারামিটার কমে যায় এবং কি রেসপিরেটরি রেটটা যদি অনেক বেশি থাকে এবং কি ব্লাডের প্যারামিটার যদি বেড়ে যায়, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি মানে প্রথম 10 দিনের মধ্যে আমরা যদি এই কনভালসেন্ট প্লাজমা রোগীকে দিতে পারি তাহলে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট আশা করি পাবো। এই কনভালসেন্ট প্লাজমা দ্বারা দ্রুত রোগী সুস্থ হয়ে উঠতে পারবে। আমরা সঠিক সময় যদি কনভালসেন্ট প্লাজমা দিতে পারি তাহলে রোগীর জন্য উপকার আসবে। বাট ধরেন একজন রোগীর অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গেছে, লাইক 70% এর নিচে নেমে গেছে, লাংস 50% এর উপরে লাংস ড্যামেজ, তার ব্লাডের প্যারামিটার গুলা অনেক বেশি হাই। সো ওই পেশেন্টের ক্ষেত্রে কনভালসেন্ট প্লাজমা কতটুকু কাজ করবে এটা নিয়ে স্টিল ডাউট। বাট সব মানে এক কথায় যদি বলা যায় কনভালসেন্ট প্লাজমাটা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে একটা ভালো একটা কাজ শুরু হয়েছে, 3টা স্টাডি চলতেছে এবং পৃথিবীতেও কিন্তু বিভিন্ন স্টাডি গুলো স্টিল গোয়িং অন। সো এখনই কোনো কনক্লুশন রিমার্ক করাটা কঠিন আর কি, যে হ্যাঁ কনভালসেন্ট প্লাজমা দিয়ে রোগীকে ভালো করে সুস্থ হয়ে যাবে আর কি, ব্যাপারটা ঠিক তা না। এটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট, অন্যান্য চিকিৎসার সাথে কনভালসেন্ট প্লাজমারও একটা প্রমিজিং একটা রুল আছে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ নুরুজ্জামান স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দীপ্ত টিভিকে ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য।
দর্শক এবং শ্রোতা, স্যাভলন নিবেদিত বিজয় বাহক আজকে এই পর্যন্তই। আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আগামী সপ্তাহে ঠিক একই দিনে অর্থাৎ বৃহস্পতিবার ঠিক একই সময় রাত 12টায় আমরা হাজির হয়ে যাব দীপ্ত টেলিভিশনের পর্দায় এবং সেই সাথে আমাদেরকে শুনতে পারবেন রেডিও স্বাধীন 92.4 FM এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। স্যাভলন নিবেদিত বিজয় বাহক।